আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা চমৎকার খবর দেখতেছিলাম। জিটিভি একটি চমৎকার রিপোর্ট করেছে। ওটা দেখে আসলেও খুব মজা লাগলো। মনে হলো যে না আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটি হলো যে শামীম ওসমান এখন কোথায়? সেটির উপরে আসলে বিভিন্ন জনের বিভিন্ন আগ্রহ রয়েছে। কারণ শামীম ওসমান আপনারা সবাই জানেন তার কি অবস্থা, তার যে ইতিহাস সেটি আ তারপরেও যদি আমি একটু বলি, কারণ তাকে শামীম ওসমান নামেই সবাই জানেন। তারপরেও উনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আসলেও তার বিতর্কিত ভূমিকার জন্যই মানে কি বলবো ওটাকে বাংলাদেশে সবার কাছে পরিচিত। আমি বলব বিতর্কে পরিপূর্ণ তার জীবন। তার বিরুদ্ধে এহেন কোনো মা অভিযোগ নাই যে সেটা নাই। সেটা গুম, খুন, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, তারপরে সমস্ত ধরনের গুরুতর অভিযোগ। খুনের অভিযোগ তো অহরহ। এবং বিশেষ করে নারায়ণগঞ্জের যে ৭ খুন যেটি হলো আপনারা দেখেছেন র‍্যাবের দ্বারা এবং ত্বকী হত্যাকাণ্ড সবকিছুর সাথে কিন্তু এই শামীম ওসমানের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে এবং সরাসরি সে ছিল। এবং এই ব্যক্তিটি যখনই বিএনপি বা ৪ দলীয় জোট ক্ষমতায় এসছে, আগে বিএনপি ক্ষমতায় এসছে, তখনই কিন্তু ও পালিয়ে গেছে এবং এর আগে দেখছেন যে ২ বার সে কানাডাতে পালিয়ে ছিল। তারপরে আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে সে বাংলাদেশে এসছে এবং সে কিন্তু অত্যন্ত কি বলবো হাসিনার আ মা তলোয়ার কিংবা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বলা যায় যে তার ধারের কাছে কেউই ছিল না। একেবারে মানে এটাকে কি ভাষায় বলা যাবে আমি জানি না। তো শেখ হাসিনার পতনের পরে ৫ই আগস্টের পরে কিন্তু শামীম ওসমান ঠিক ২ দিন আগ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি তার হুমকি-তামকি কি অবস্থা, কেমন করে কথা বলছে এবং নারায়ণগঞ্জের যে সমস্ত আন্দোলনকারী ছিল, সে সমস্ত আন্দোলনকারীদেরকে কিভাবে নিজে বন্দুক দিয়ে গুলি করছে এবং আপনারা সেই ধরনের ইয়েও দেখছেন। তো হঠাৎ করেই দেখলাম ৫ই আগস্টের পরে পালিয়ে যাওয়ার পরে তাকে দেখা গেছে যে সে হলো কলকাতার কেউ বলেছিল যে কলকাতার ইয়াতে দেখা গেছে তাকে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে সেখান থেকে একটি ছবিও সোশ্যাল মিডিয়াতে আ ভাইরাল হয়েছিল। তারপরে তাকে এবং দুবাইয়েও দেখা গেছিল যে সে একটি মোবাইলের দোকানে সপরিবারে যেই মুহূর্তে শেখ হাসিনার দুবাইয়ে যাওয়ার একটি পরিকল্পনা ছিল আপনারা দেখেছেন যে ভারত থেকে বাংলাদেশে গুঞ্জন ছিল। ভারত থেকে আসলে দুবাইয়ে স্থানান্তর করা হয়েছে। সেই সময়ে তার ১ দিন ২ দিন আগেই কিন্তু এই শামীম ওসমানকে দুবাইয়ে দেখা গেছে একটি মোবাইলের দোকানে এবং তার পরিবারসহ। এবং সেটি রটেছিল তারা আসলে iPhone 16 কিনতে গিয়েছিল এবং কেউ বাংলাদেশের মিডিয়াতে প্রচার করছিল যে শামীম ওসমান আসলেও শেখ হাসিনার থাকার জায়গাটি নিশ্চিত করার জন্য আগে দুবাইয়ে গিয়েছেন। কিন্তু ইদানিং তার আরেকটি ছবি একেবারে পীর আউলিয়ার মতো আ সেটি কিন্তু প্রচারিত হয়েছে। আপনারা দেখেছেন যে কেউ বলছেন যে সেটি হয়তো মক্কা মদিনাতে সে আছে অথবা সে এই বেশে কোথাও হয়তো ইসলামিক যে সমস্ত গ্রুপ আছে যেরকম তাবলিগ তারপরে আরো কোনো কিছু ছদ্মবেশে সে হয়তো মিশে যেতে পারে। সেটি আমার কাছে খুবই মজা লেগেছে এবং আমরা আসলেও বলতেই পারি হয়তো যে শামীম ওসমান এখন বাংলাদেশের নতুন আরেকটি পীর আউলিয়া মুর্শিদ হয়ে যাবে আরকি। দেখা গেল বাংলাদেশের জনগণ তো আমরা খুব অন্ধভাবে ইসলামকে বক্তব্য ফলো করি। সেই শামীম ওসমান যদি বাংলাদেশেও এরকম একটি মানে ঘাঁটি গাড়ে যে সে নতুন পীর, দেখা গেল সবাই আমরা যাই হুমড়ি খেয়ে মুরিদ হলাম। সে কারণেই মনে হলো যে আপনাদেরকে এই চেহারাটা দেখিয়ে একটু চিনায়ে দেই যে খবরটি হয়তো অনেকের নজরে এসছে, অনেকের নজরে আসেনি। কারণ বাংলাদেশে প্রতিনিয়ত প্রচুর খবর। সবগুলো হয়তো সবার দেখা সম্ভব হয় না। কিন্তু আমার দর্শকদেরকে আমি শামীম ওসমানকে দাড়ি, টুপিতে এবং এই ছদ্মবেশে যদি দেখা যায় যেন আপনারা চিনতে পারেন এবং সে কিন্তু তাবলিগে থাকতে পারে, সে কোনো ইসলামিক সে যেকোনো গ্রামে-গঞ্জে ছদ্মবেশে থাকতে পারে। সাথে কিন্তু এই দুর্বৃত্তকে ধরে ফেলবেন। যদি বাংলাদেশে থেকে থাকে। তবে এটা নিশ্চিত সে এখন বাংলাদেশে নাই। সে দুবাইয়ে আরাম আয়েশে আছে অথবা ইন্ডিয়াতে আছে অথবা সৌদি আরবে হয়তো বাই দিস টাইম আ কি বলবো এটাকে? সে উমরা করতে গিয়েছে। কারণ হাজি সাহেব আ হতে চেষ্টা করছেন। আমি জানি না এই সমস্ত মানুষগুলো আ কেন শুধু নামাজ পড়তে যায়? কারণ এরা এত অত্যাচার, অনাচার বাংলাদেশের মানুষের উপর করেছে। এই প্রত্যেকটা মানুষের যদি অভিশাপ লাগে এদের তো আল্লাহ তাআলার যে বিচার সেই বিচারে কি হবে এটা আল্লাহ আপ মাবুদ জানেন। কিন্তু এদের কথা আসলে মসজিদে কিংবা যে সমস্ত পবিত্র জায়গা আমাদের মুসলিমরা নামাজ পড়ে কিংবা এই যে পীর আউলিয়ার মাজার যেগুলাকে বলি অথবা
পবিত্র যে সমস্ত জায়গা রয়েছে আমরা মুসলিমদের বিশ্বাস অনুযায়ী সেই সমস্ত জায়গাতে এদেরকে নিষিদ্ধ করা দরকার। এরা ওখানে যেয়েও কুলুষিত করবে এবং নাশকতা করতে পারে কিন্তু। কিন্তু আসলে আমরা খুবই মানে কি বলবো দুর্ভাগা যে বাংলাদেশের এই যত সব দুর্বৃত্ত আছে, রাজনৈতিক দুর্বৃত্ত যখনই ই হয় তখন কিন্তু এরা বিভিন্ন জায়গায় যায় পালিয়ে যায়। তাছাড়া করে চলুন আমরা একটু খবরটা দেখি যে জিটিভিতে কেমন রিপোর্ট করলো। এই রিপোর্টটি ৩ মিনিট ২৩ সেকেন্ডের। পুরো রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাবো না, কিন্তু শামীম ওসমানের অংশটুকু আপনাদেরকে দেখাবো। চলুন আমরা ওই রিপোর্টটি দেখি এটিতে কি বলল। তাদের একজন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। ক্ষমতার দাপটে নিজ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তিনি। সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের নানা অপকর্ম তুলে ধরতেন। পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের একজন স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং যা বলতে বেশ আনন্দ পেতেন। ধর্ম নিয়েও উদ্ভট মন্তব্য করতেন শামীম ওসমান। বলতেন ২২ বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, প্রতিদিন ৭০ থেকে ৮০ রাকাত নফল নামাজ বেশি পড়ি, দুবেলা কোরআন শরীফ পড়ি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার খেলা হবে মন্তব্যটি। শামীম ওসমান কোন দেশে পালিয়ে গিয়েছেন সঠিক তথ্য জানা যায়নি। তবে গত বছর ৬ সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তাকে। আকাশ হক নামে বাংলাদেশি শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন। গণমাধ্যমকে আকাশ হক জানান, রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের একটি ছবি তুলেছেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে ইসলামী পোশাকে মসজিদে দেখা গেছে তাকে, মাথায় পাগড়ি, পরনে সাদা জুব্বা। ছবিটি কোথাকার বা কোন দেশের তা পরিষ্কার নয়, তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন আওয়ামী প্রভাবশালী এই নেতা। আচ্ছা, আমরা এই ছবিটা এটুকুই দেখলাম। এই ছবিটা আমার ধারণা এটি দুবাইয়ের হবে এবং তার আগের যে ছবিটি সেটি হয়তো মক্কা মদিনাতে এসে উমরা করতে গিয়েছে বা হজ করতে গেছে। এবং হাস্যকর ব্যাপার, এই সব সময় এরা বলতো যে ৭০ রাকাত নফল নামাজ পড়তেন উনি, তাহাজ্জুদ পড়তেন, কত কি মানে এগুলো শেখ হাসিনাও কিন্তু তাহাজ্জুদ পড়তেন আমরা শুনছি আর কি, তসবিহ ছাড়া কোনো কথা বলতেন না। কিন্তু এদের মূল কাজটাই ছিল তসবিহ এবং নফল নামাজের নামে হত্যা করা, খুন খুন এই সমস্ত করা। এদের বিচার আসলে আল্লাহই করবে। এবং শামীম ওসমান তো কাউবা কাদের এবং শামীম ওসমান তো জাতীয় বীরে পরিচিত হয়েছিল আওয়ামী লীগের সময়। ওরা ছিল জাতীয় বীর, আওয়ামী লীগের বীর আর কি, বাংলাদেশের বীর না, এটা হলো আওয়ামী লীগের জাতীয় বীর। কারণ একজন খেলা হবে, এই খেলা হবে সারাক্ষণ তো কাওয়া কাদের সারাক্ষণ বলতো। তো খেলা হবে বলতো আর ওরা পালায় না। কিন্তু কি অদ্ভুত আল্লাহর যে নিয়ম সেটি দেখেন যে একেবারে বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের নেতা পর্যন্ত কিভাবে পালিয়ে গেল। শামীম ওসমানরাও সারাক্ষণ বলতো আমরা পালাই না, পালাবো না। কিন্তু কেন আমার কাছে এখনো প্রশ্ন, কি কারণে এই বাইতুল মোকাররমের খতিবকেও পালাতে হবে? কি কারণে একজন ইউনিয়ন পরিষদের নেতাকেও পালাইতে হবে? এটার কোনো আমি আমি এর কোনো মাহাত্ম্য খুঁজে পাই না। দেশটাকে এমন ভাবেই ওরা দুঃশাসনে লিপ্ত করেছে যে একটি নেতা নেত্রী বা একটা মানে একেবারে তৃণমূল পর্যায়ের কোনো নেতা নেত্রীর বুকে সাহস নাই যে আমরা জনগণের পাশে দাঁড়াই। তাহলে চিন্তা করুন যে এদের কি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোন ধরনের অধিকার থাকা উচিত কিনা। এবং এরকম অবস্থায় যদি বাংলাদেশের কোন রাজনীতিবিদরা সেটার সাথে কম্প্রোমাইজ করার চেষ্টা করে, এখন তো অনেক কিছু শোনা যাচ্ছে, টাকা পয়সা এটা সেটা লেনদেন দিয়ে বিএনপির অনেক লোকজন ওদেরকে আশ্রয় দিচ্ছে, জামাতের লোকজন তো সরাসরি মিছিলই করছে তাদেরকে থানা থেকে সরিয়ে নেওয়ার জন্য। তো এইগুলা বাংলাদেশের জন্য দুঃখজনক হবে। তবে আমরা বলবো শামীম ওসমানরা যেখানেই থাকুক, যে ধরনের লেবাসই থাকুক না কেন, পীর আউলিয়া মুর্শিদ মুর্শিদ সাজুক না কেন, এদেরকে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ুন ধরার জন্য। এবং এদের আখিরাতে তো বিচার হবে তাদের অপকর্মের জন্য, কিন্তু এই জগতেই আসলে বিচারটা হওয়া জরুরি। তাহলেই কেবল এই যে কলঙ্ক মুক্ত হবে আগামীর বাংলাদেশ। ভালো থাকবেন প্রিয় দর্শক।